প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রিয় অতিথি অনুষ্ঠান। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় প্রিয় অতিথি অনুষ্ঠান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে বসা আছেন আমাদের ইউকে প্রবাসী এবং ইউকে আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং যার অনেক গুণ রয়েছে। আমরা আজকে ওনার কাছ থেকে ওনার জীবন চলার প্রতি, রাজনীতি এবং জীবনে আসলে রাজনীতি করে কি স্বপ্ন দেখছেন এবং রাজনীতি করে মানুষের জন্য কি করবেন, সেই বিষয়গুলো আমরা আজকে আমাদের এই নেতার কাছ থেকে শুনতে চাই। এখানে দুটি বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটি হচ্ছে প্রবাসী, আমাদের সিলেটের অধ্যুষিত প্রবাসী, প্রবাসীদের অনেক সুনাম রয়েছে এবং প্রবাসীদের কাছে শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ঋণী সবসময়ই প্রবাসীদের কাছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীও প্রবাসীদের অনেকটা মূল্যায়ন করেন এবং সম্মান করেন, সম্মানের চোখে দেখেন। কারণ প্রবাসীদের অর্থায়ন যেটা বাংলাদেশে আসে, সেই অর্থায়ন থেকে বাংলাদেশের রাজস্ব আয় অনেকটা এগিয়ে আছে। সর্বপ্রথম আমরা এটা সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা সবাই যেন সবসময় দোয়া করি এবং তারা যেন সবসময় ভালো থাকেন। আমরা আজকে যার সাথে কথা বলবো, তিনি প্রবাসী এবং আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি। ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই, দর্শকদের যদি আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম ইফশা আহমদ চৌধুরী। হ্যাঁ। এটা আমার বাসস্থান। আপনি যেখানে আসছেন, এখানে আমার জন্ম। এটা হচ্ছে সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের কুরুমখোলা গ্রাম। এটা আমার পিতৃস্থান, জন্মস্থান। আমার আসলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যেটা, মানে আমার বাবার পিতৃস্থান আসলে অরিজিনালি আমরা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সোনাইত্যা পরগনায় আমার বাবার জন্ম। ওইখানে বেড়ে ওঠা। আর আওয়ামী লীগ বললেন, যেটা আসলে আওয়ামী লীগ, আমি কোনো নেতা নই, আমি জাস্ট ফ্যামিলি সূত্রে আওয়ামী লীগ পরিবারের জন্ম, আওয়ামী লীগের আদর্শে আদর্শিত এবং শেখ মুজিবের আদর্শের উপর নিজের জীবনকে পরিচালিত করার একটা প্রয়াস আর কি। এটাই না, আমরা আমরা জানি যে আসলে নেতারা কখনো নেতা বলেন না, কিন্তু আমরা জানি, আমরা আপনাদের সম্বন্ধে আমাদের অনেক ধারণা আছে, যেহেতু আমরা এই লাইনে আছি, মিডিয়া জগতে কাজ করছি হিসেবে। আমরা প্রবাসে আমাদের বাংলাদেশি, বিশেষ করে সিলেটি ভাইয়েরা কে কি করছেন সে বিষয়টা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি এবং আমরা সবসময় সেই খোঁজখবর রাখি। কারণ আমরা চাই যে আমাদের প্রবাসী নেতা যারা আছেন, তারা যখনই দেশে আসবেন তাদের কাছ থেকে আমরা একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করব দেশ ও জাতির কাছে। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আপনার কাছে আসে। আমরা হঠাৎ করে আপনার কাছে চলে আসলাম এবং আপনি যে আমাদেরকে এই রেসপন্স করেছেন, এত সুন্দরভাবে মূল্যায়ন করেছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, যেহেতু আপনাদের জীবনটা হচ্ছে প্রবাস। আপনি প্রবাসী যে সংগঠনের সাথে আছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমরা জানি যে আগামী কিছুদিন পরেই বঙ্গবন্ধুর শতবর্ষর পূর্তি উপলক্ষে বিশাল একটা আয়োজন রয়েছে। আমরা সেই বিষয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাই। আসলে সেই বঙ্গবন্ধু যে জন্ম শতবর্ষর পূর্তি, সে বিষয়ে যে বিশাল আয়োজন হবে, সেটা যদি হয় তাহলে দেশ এবং জাতি এখান থেকে কি পেতে পারে, বা নতুন প্রজন্ম আছে তারা আসলে কি সম্বন্ধে অবগত হবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কিছুদিন আগে মুজিববর্ষের ক্ষণগণনা অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার তথ্য উপদেষ্টা সহ আমাদের ছোট আপা শেখ আমরা সহ এটা উদ্বোধন হয়ে গেছে। তো এবছরটা 2020-এর মার্চ থেকে 2021-এর মার্চ পর্যন্ত, এটা আসলে আমাদের জন্য, বাঙালি জাতি হিসাবে আমাদের জন্য গর্বের একটা বিষয়, যেহেতু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল এই দিনে টুঙ্গিপাড়া গ্রামে। এখন আমি যার জন্য সংগঠনের সাথে জড়িত, এটার দুইটা দিক। একটা হচ্ছে আমি তো আওয়ামী লীগ পরিবারে বেড়ে ওঠা, মুজিবাদর্শে রাজনীতি আমার পূর্বপুরুষ করে এসেছে এক। আর দ্বিতীয়ত, যেটা বিদেশের মাটিতে আমার দুই মেয়ে এক ছেলে এবং
অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আগামী যে প্রজন্ম আমাদের বেড়ে উঠতেছে, আমি মনে করি আমাদের যে প্রজন্ম আছে বর্তমানে, এই প্রজন্ম পর্যন্ত মোটামুটি বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের কালচার সম্বন্ধে, আমাদের ঐতিহ্য সম্বন্ধে ধারণা আছে। পরের যে প্রজন্মগুলা, আমরা কিন্তু 3 জেনারেশন পার করে যাব, তখন এদের কাছে যদি সঠিক ইতিহাস তুলে না ধরা হয়, তাহলে কিন্তু এটা টিকিয়ে রাখা মোটামুটি মানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এক সময় নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা সেটাকে সামনে রেখেই কিন্তু এই বিভিন্ন প্রোগ্রামগুলো, মানে নতুন প্রজন্মকে এই বিষয়গুলো জানানোর জন্য যে বঙ্গবন্ধু শতবর্ষ পূর্তি উপলক্ষে কেন এই আয়োজন করা হচ্ছে, বঙ্গবন্ধু কে ছিলেন, এই বিষয়ে এই জন্য এই ফাউন্ডেশনের কথায় আসি। যখন ফাউন্ডেশন যেটা, তো এটা তো একটা সামাজিক সংগঠন সবার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যে দল করি কোনো অসুবিধা নাই, বঙ্গবন্ধু সবার। বাঙালি জাতি হিসাবে বঙ্গবন্ধুকে মানে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এইখানে হচ্ছে কি, বিদেশের মাটিতে আমি চিন্তা করলাম, আমাকে যখন অফার করা হয়, আমি বহুদিন আপনার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, বিভিন্ন প্রোগ্রামে দিয়েছি, আওয়ামী লীগের এবং জাতীয় অঙ্গ সংগঠন যে প্রোগ্রামগুলো আমাদের বিদেশে সাধারণত হয়, ইউকেতে। আমরা জানলাম যে গত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে মালয়েশিয়া প্রোগ্রামে গেছিলেন, সেখানেও আপনি অ্যাটেন্ড করেছিলেন। আরব আমিরাতে সেখানেও আপনি অ্যাটেন্ড করেছিলেন, সেটাও আমরা জেনেছি। এবং আমরা এটাও জানি যে প্রধানমন্ত্রীর কাছের মানুষদের সাথে আপনার একটা গুড সম্পর্ক। আলহামদুলিল্লাহ, নেত্রী তো মমতাময়ী নেত্রী, উনি আমাদেরকে খুব মূল্যায়ন করেন। আমি জাস্ট ক্ষুদ্র একজন কর্মী তার, আমি ক্ষুদ্র কর্মী হয়ে বেঁচে থাকতে চাই তার। এবং তার যে ভিশন, যেমন ধরেন ভিশন 2021 যেটা, এটা নিয়ারলি বাস্তবায়ন হয়ে গেছে। আমরা এখন ভিশন 2041 এর দিকে ইনশাল্লাহ আশা করব নেত্রী নেক হায়াত পাবেন এবং বাংলাদেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন ইনশাল্লাহ। এবং আমরা যে অবস্থানে আছি সেইখান থেকে যদি সহায়ক ভূমিকা পালন করতে পারি, এটাই আমাদের জন্য কৃতার্থ হবে। আর আপনি জানেন, বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী কালীন সময়ে যুক্তরাজ্যের একটা বিশেষ ভূমিকা আছে। যেহেতু জাতির জনক স্বদেশ প্রত্যাবর্তনের আগে 2 দিন তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন, বাংলাদেশে প্রত্যাবর্তনের আগে 2 দিন ছিলেন। তো সে থেকে একটা বিরাট অর্থ বহন করে এখানে আমার নাম জানা অজানা যারা আছে, জনাব আব্দুল গফর চৌধুরী সহ যারা আছেন, মুক্তিযুদ্ধের সংগঠক এমপি শফিকুর রহমান চৌধুরী সহ যারা অক্লান্ত পরিশ্রমে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বের বুকে মিডিয়া, এখন তো মিডিয়া চারিদিকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তখনকার দিনে কিন্তু আপনি জানেন এরকম ছিল না। তখন বাংলাদেশকে যে লবিংটা দরকার ছিল, তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যে আমরা যে নিপীড়িত হচ্ছি এবং আমরা যে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশটা মানে স্বাধীনতার দিকে মানুষের, এটা তো বঙ্গবন্ধু স্বাধীনতা চেয়েছেন মানুষের অধিকারে। আমরা যে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে তারা চায় সবার সম অধিকার চায়, এইটা বাস্তবায়নের জন্য যে লবিংটা দরকার ছিল, তখন এটা করা সম্ভব হয়েছে। ওই যারা পৃষ্ঠপোষক যারা ছিলেন ওইখানে স্বাধীনতার যারা প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেননি কিন্তু সহায়ক ভূমিকা পালন করেন বিভিন্নভাবে আপনি ধরেন আর্থিক সহযোগিতা দিয়ে এবং সংগঠিত করে এইটার জন্য। আর এই জন্য আমার এই সংগঠনের যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমার অবজেক্টিভ বেশি কিছু নাই, আমার অবজেক্টিভ যেটা আছে ওইখানে আমার কথা হচ্ছে যে আমি প্রথম আমার ঘর থেকে শুরু করেছি। আমার আপনার পারিবারিক ভাবে বা আপনার বংশধর হিসেবে ধরে নিতে পারেন যে আপনার মূলত আওয়ামী লীগ এবং ধারাবাহিকভাবে সেটা মেনটেন হয়ে যাচ্ছে। আপনি পরে আপনার সন্তানও হয়তো এটা করে নিবেন ইনশাআল্লাহ, আমি আশা করব। আমরা আরো এগিয়ে যেতে চাই। আমরা জানি যে আপনি গত জাতীয় নির্বাচনেও আপনি কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনের যে বিষয়টা, নির্বাচনে আপনি এটা দায়িত্ব পেয়েছিলেন, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু শর্ট করে বলেন, যেহেতু আমাদের সময় কম। আসলে
নির্বাচন গত যে নির্বাচন হলো হ্যাঁ ইনশাল্লাহ, তখন তো আমি ওইখানেই ছিলাম। আহ, আপনি জানেন তখন তো আমরা বিভিন্ন ধরনের নির্বাচনের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা, এবং আমরা যেটা করেছি যে জননেত্রীর যে উন্নয়ন, আসলে তো মানুষ শান্তি চায়, মানুষ প্রকল্পের বাস্তবায়ন চায়। আ- আপনারা একটা আপনি আশা দিলেন উন্নয়নকে সামনে রেখে উন্নয়নকে সামনে রেখে, এই এবং কাজগুলো এগিয়ে উন্নয়ন যাচ্ছেন। যে উন্নয়নগুলো হয়েছে এবং হবে চলমান, এবং যেটা ভবিষ্যতে হবে, সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রবাসে তো প্রবাস জানেন আপনি, প্রবাসের আমাদের স্পেশালি সিলেট আপনি জানেন, হ্যাঁ হ্যাঁ প্রবাসী অধ্যুষিত এরিয়া, প্রত্যেক ফ্যামিলিতে আমি মনে করি একজন প্রবাসী আছে। আছে আছে অবশ্যই আছে। তো তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। প্রবাসীদের যারা প্রবাসী নেতারা যারা আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এবং আপনি যেটা বলছেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের জোয়ার, সেটা কিন্তু শহর ভিত্তিক নয়, সেটা একদম অজপাড়াগায় কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে। ডিজিটাল এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজকে দেখেন আমার হ্যাঁ, গ্রামে আমি ওয়াইফাই সুবিধা পাচ্ছি, আচ্ছা। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমার আমার রুমে বা ইংল্যান্ডে আমি যে বাসায় থাকি, ওই রুমে অনেক সময় এক রুম থেকে আরেক রুমে গেলে ওইখানে সিগন্যাল থাকে না, কিন্তু এখানে আমার বাড়িতে সিগন্যাল ওয়াইফাই সিগন্যালটা আছে, আছে। এটাতে পাওয়া যায় এটা না। নিঃসন্দেহ যে আমরা দেশ উন্নয়নের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, যাচ্ছে। এবং বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে বাংলাদেশ একটা বাংলাদেশ। ভূমিকা পালন করছে, সেটা আমরা জাতীয়ভাবে স্বীকৃতি পাচ্ছি। তো আমাকে আলহামদুলিল্লাহ যেটাতে আপনি বললেন, হ্যাঁ। তো এই নির্বাচনে কাজ করার জন্য আমাকে আরো অনুপ্রাণিত আই থিঙ্ক করার জন্য আমাকে ওনারা মনোনয়ন করেন এটা জাতীয় দিয়েছিলেন। নির্বাচন হ্যাঁ, এটা পরিচালনা দিয়েছিলেন। বোর্ডের আপনার একটা লেটার দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মির্জা জলিল স্যারের ডক্টর মির্জা জলিল জলিল স্যারের স্যার। যে কমিটি, ওইটাতে আমাকে নির্বাচনে কাজ করার জন্য আহ্বান করা হয়। তো আমি নিজেকে সম্মানিত বোধ করি। আমি আসলে আহ, নেত্রীর যে কোনো কাজে, বঙ্গবন্ধুর আদর্শে নেত্রীর যে কোনো কাজে যে কোনো সময় যে ডাক করলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ধন্যবাদ। আমরা আরো জানতে চাই, আপনি তো আরো বেশ কয়েকটি সংগঠনের সাথে জড়িত আছেন, যদি একদম শর্টে আমাদেরকে বলতেন যে আরো যে সংগঠনে যুক্তরাজ্যের যে আওয়ামী লীগ সংগঠন বা বিভিন্ন সংগঠন আমি কাজ করছেন। আমি থাকি সমুদ্রবেষ্টিত এরিয়া, হ্যাঁ। সাসেক্সে থাকি। হ্যাঁ। ওয়ার্ডিং আমার শহরের নাম। ওইখানে গ্রেটার সাসেক্স যুবলীগ Greatest যুবলীগ, সংগঠন আছে, ওইটার সহসভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি ওইখানে। আর আমি সদস্য হিসাবে আছি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এটা সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন হচ্ছে এক্স ক্রিকেট প্লেয়ার এবং সংগঠকদের একটা সিলেট সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের সাথে ইউকে যেটা, আচ্ছা। ওইটা মানে এক্স ক্রিকেটার যারা ছিলেন হ্যাঁ, এবং এবং যারা ক্রীড়ামোদী এবং হ্যাঁ। যারা সংগঠক, তাদেরকে নিয়ে একটা মিলন মেলা, এবং বিভিন্ন ধরনের এটা বাইরে ইউকেতে করা হয়। ইউকেতে করা হয়। তাদেরকে সংগ্রহ করা বা সংগ্রহ করা বিভিন্ন এখানে যে বিষয়। আছেন সিলেটের নামি দামি বাংলাদেশের এবং সিলেটের নামি দামি প্লেয়ার যারা সাবেক সাবেক প্লেয়ার, যেমন ধরেন জনাব রাগিন সালের ভাই আচ্ছা, আচ্ছা। নাহিদ সাহেব, তিনি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন। আরো আছেন বুলবুল ভাই, প্রবীণ ক্রিকেটার আপনি জানেন, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। মিরের বাজারে। মিরার বাজারে। আপনি এরা সবাই আছেন। সৈয়দ ফারহান বক্ত, উনি জিমখানায় খেলতেন, এক সময় তুকর প্লেয়ার। তো এদের সাথে হলে হয় কি, যে আমাদের যে আগামী যে প্রজন্ম, যেটা এরা আসলে আপনি জানেন বিদেশের লাইফে আমাদের কালচার এবং তাদের কালচারটা একটু ভিন্ন। Difference থাকে। তো আমরা যখন বাচ্চাদেরকে এই স্পোর্টসের দিকে নিয়ে যাব, তখন তারা অন্যদিকে যাওয়ার আর সুযোগ নেই। এবং দেশের সাথে একটা সম্পৃক্ততাও হবে। আমরা ধরেন সামার টাইম ধরেন ক্রিকেট সিজন থাকে, তখন আমরা মোটামুটি আমার একটা লোকাল অ্যাসোসিয়েশন আছে, ফ্রেন্ডস বাংলাদেশ বলে, আমরা একটা হ্যাঁ, ফ্রেন্ডস বাংলাদেশ নামে একটা সংগঠন আছে। সংগঠন করছি আমরা এখানে। এটা প্রায় 10 বা 15 বছর আগে করা। ওইটার মূলত ছিল যে বাংলাদেশ কমিউনিটিকে ইউনাইটেড করে এখানে। তো এটার মাধ্যমে আমরা বিভিন্ন টুর্নামেন্ট করে আপনার মানে বাংলাদেশের কালচার সম্বন্ধে বাচ্চাদের অবগত করে। খেলাধুলা হয় বাচ্চাদের, এবং একটা ফ্যামিলি গ্যাদারিং, যে সবাই একটা মিলন মেলা সবাই এরকম। যখন বাঙালি বংশোদ্ভূত লন্ডনে বা ইউকেতে জন্মগ্রহণ করেছে, যখন বাঙালি অনুষ্ঠানে আসে, বাঙালি কথা শুনে বা বাঙালি তারা বুঝতে পারে যে এটা আমার মায়ের জন্মভূমির মানুষ, এরা কথা বলছে, তখন তাদের অনুভূতি কেমন থাকে, তাদের
মুখের দিকে তাকালে বা তাদের ভাষা কি বোঝায় তারা? অবশ্যই খুব সুন্দর লাগে আসলে, তারা চেষ্টা করে। অনেক সময় হয়তো তারা ফ্লুয়েন্টলি বাংলাটা বলতে পারে না, হ্যাঁ। কিন্তু তারা যে চেষ্টা করে শুনতে ভালো লাগে। এবং মাশাআল্লাহ এখন অনেক বাচ্চারাই আহ, ইংলিশের সাথে সাথে, ইংলিশ তো তারা জানবে, ইংলিশের সাথে সাথে অনেক পারদর্শী বাংলা আমাদের বাংলা বাংলা ভাষা। ভাষা এবং বাংলাদেশের ইতিহাসে। এবং আমি ইনশাআল্লাহ যত প্রোগ্রামে যাই আমি চেষ্টা করি ইতিহাসটা একটু চুয়া দিতে, যদি আমি পারি আর কি, আমার যতটুকু আহ, সম্ভব সম্ভব হয়। জানা আমি চেষ্টা করি। তো এটা আসলে আমার, আমি নিজেকে এটার জন্য ভাগ্যবান মনে করি যে আমি আমার মাধ্যমে একটা জিনিস যদি জানতে পারে একজন, তাহলে এটাই। আমরা আরো বিষয় জানতে চাই, প্রবাসীর জীবন আপনার কত বছর হলো? আমি পাড়ি জমাই ইংল্যান্ডে 2001-এ। 2001-এ? 2001-এ আমি ইংল্যান্ডে পাড়ি জমাই। তো তাহলে বেশ কিছু বছর হয়ে গেল। হয়ে গেল। আমি ওইখানে তো ফ্যামিলি স্টার্ট করি যখন, এখানে ধরেন বিভিন্ন কাজকর্মের সাথে ব্যবসায়িক জীবন আপনি জানেন আমি জড়িত ছিলাম। জড়িত ছিলেন এবং ধরেন আমার বাংলাদেশে ধরেন আমি রেস্টুরেন্ট ব্যবসায় ছিলাম, যেহেতু এটা একটা বড় ব্যবসা এখানে। হ্যাঁ, হ্যাঁ। আমি ধরেন বিভিন্ন কোম্পানিতেও ছিলাম, বাট মেইনলি আমি যেটা ফোকাস করেছিলাম, যেটা আমি সামথিং ডিফারেন্ট করবো। তো আমি ওইখান থেকে আমি এমসি কলেজ থেকে ইন্টার ফিনিশ করে আমি চলে যাই ওখানে। এরপরে আমি পড়ালেখা করি ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে। ওইখানে পড়ালেখা করে আমি ওইখানে ডিগ্রি করে, ওইখান থেকে আমি সিভিল এনফোর্সমেন্ট অফিসার, ওইখানে যে আপনারা ট্রাফিক সার্জন বলেন, হ্যাঁ, আমি রোড ট্রাফিকের উপরে আরটিএ 1991 এন্ড টিএমএ 2004 এর উপরে ডিগ্রি করি। করে আমি ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার হিসাবে এখন আছেন? দায়িত্ব পালন করি বেশ কয়েক বছর। এখন আমি আছি, কিন্তু এখন আমি একটু সময়গুলা কমিয়ে দিয়েছি। মানে মুড অন্যদিকে চলে গেছে, হ্যাঁ, বাংলাদেশের আমি প্রতি টান চলে আমার আসছে। আমার একটা জন্মভূমির প্রতি টান চলে হ্যাঁ, আসছে। এখন তো যেহেতু আমি একটু সামাজিক কর্মকাণ্ডে একটু আচ্ছা, জড়িত, আচ্ছা। তো এখানে তো জানি শিফট ওয়ার্ক। হ্যাঁ। আমি আছি কিন্তু ভলেন্টিয়ারি ভাবে আছি, কিন্তু এটা সাথে রাখছি আর কি। বাট মেইনলি আমি ধরেন এখন ব্যবসার সাথে জড়িত। এবং আমার ছোট্ট একটা টেক্সটাইল কোম্পানি আছে, ওইটা ওইটা পরিচালনা করছেন। ওইটা পরিচালনা। আচ্ছা, আমরা আপনার কাছে আরো বিষয় জানতে চাই, বাংলাদেশ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা দেশের মানুষের জন্য কি করতে বাংলাদেশ চান? আপনি কি বাংলাদেশে কখনো আসবেন? বাংলাদেশে কি কখনো প্রতিনিধিত্ব করবেন? এই বিষয়টা আমরা, যেহেতু রাজনীতির সাথে জড়িত আছেন, আমাদের অনেক নেতারা ইউকে থেকে বাংলাদেশে আসে, এমপিত্ব করছেন, মন্ত্রিত্ব করছেন। আপনার কি এ ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? বাঙালি কি আপনার উপরে এই ধরনের কোনো আশা করতে পারে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ তো আমার একটাই স্বপ্ন, সোনার বাংলা। হ্যাঁ। এটা আমার প্রথমে ছিল, এক সময় দুষ্কর মনে হতো, এখন মানে আমি খুবই আশাবাদী। অচিরেই আমরা সোনার বাংলা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অচিরেই আমরা সোনার বাংলা সোনার বাংলা তো হচ্ছে। শুরু হয়ে গেছে। মানে আমি বলতেছি যে পুরোপুরি যে বাস্তবায়নটা ইনশাআল্লাহ হয়ে যাবে অচিরেই। না, বঙ্গবন্ধু যখনই স্বপ্ন দেখেছিলেন যে বাঙালির স্বাধীনতা পেতে হবে, বাংলাদেশের স্বাধীনতা দিতে হবে, সেই আন্দোলনে কিন্তু 1952 সাল থেকেই তিনি কিন্তু কারাভোগ করে আসছেন। আপনি 52 ভাষা আন্দোলন হ্যাঁ। দেখেন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন দেখেন, সব জায়গায় কিন্তু বঙ্গবন্ধুর ভূমিকা মারাত্মক। বঙ্গবন্ধুকে কোনো জায়গায় আপনি না পিছনে ফেলতে পারবেন না, আপনি এবং দেখেন। সবার উপরে এর জন্য তো জাতির জনক বঙ্গবন্ধু, জাতির জনক। এবং বঙ্গবন্ধুর একটা পার্সোনালিটি ছিল, ওইটা কিন্তু সবার, এটা সব নেতাদের থাকে না। হ্যাঁ। তিনি যেখানে বসে আছেন সেখানে তিনি লিডিং করতেছেন। আপনি যদি দেখেন ইন্টারভিউ যখন নেওয়া হয় হিথ্রো এয়ারপোর্টের লবিতে, আপনি মনে করবেন, আপনি ফুটেজটাতে দেখলে আপনি নিশ্চয়ই জানেন, তখন তার যে তিনি যে বসে আছেন, তার যে ভঙ্গিতে তিনি বসেছিলেন, মনে হচ্ছে উনি নেতা, ওরা সবাই উনাকে ফলোয়ার্স। হ্যাঁ। নেতা অলওয়েজ হ্যাভ টু লিড। হ্যাঁ, হ্যাঁ। এইটা মানে তার মধ্যে এই কোয়ালিটিটা ছিল। এবং বঙ্গবন্ধুর যে জিনিসটা আমাকে আকৃষ্ট করে, কথার মাধুর্য, যেটা আপনি দেখেন স্বাধীন ভাষণে তিনি বলেছেন, প্রথমে বলেছেন আমি মানুষ, প্রথমে তিনি হিউম্যানিটিকে প্রাধান্য দিয়েছেন। বলেছেন আমি বাঙালি জাতি হিসাবে তিনি সবার জন্য যে সম অধিকার। এরপরে বলেছেন আমি মুসলমান, একজন ধর্মবীর মুসলমান ছিলেন তিনি, সেই হিসাবে তিনি যে সবার যে আপনার সম অধিকার যেটা নিশ্চিত করবেন, সেটা আবারও তিনি প্রতিফলিত করেছেন। এবং এদেশ, আপনি বলেন শেষে গিয়ে বলেছেন এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্ত করে ছাড়বো বলে তিনি শেষ করতে পারতেন, বলেছেন শেষে ইনশাআল্লাহ। মানে আল্লাহ চাইলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস ছিল। তো এরকম একজন মানুষের সান্নিধ্য আমরা তো পাই নাই। আমরা
দুর্ভাগ্য আমার জন্ম শেষ আমরা- হওয়ার হয় নাই, হ্যাঁ। কিন্তু তার যে এখনো যে তার ভিডিও ফুটেজ Video এগুলো footage দেখে গুলো। আমরা এখনো শিখতে পারছি, গায়ের দেখতে পারছি। রুম খাড়া হয়ে যায়। খাড়া হয়ে যায়। খাড়া হয়ে যায়। এটা এই যে আপনি বলছিলেন যেটা, সেটা আপনি দেখেন, আমার এখনো হ্যাঁ, গায়ের রুম আমারও খাড়া হয়ে আমারও যায়। সেম হচ্ছে। কিন্তু এত সুন্দর ভাষণ, এত সুন্দর কথা উচ্চারণ, এত সুন্দরভাবে মানুষকে এখন- সহজে একদম আকৃষ্ট করে দিতেন বঙ্গবন্ধুর বক্তব্য দিয়ে, সেটা কিন্তু আমাদের বাঙালি জাতির জন্য বিশাল একটি গর্ব। আরেকটা সরি, আমি আপনাকে আরেকটা কথা না বললে এখানে নয়। আমার বাবা মারা যান গত অগাস্ট মাসে। তো অগাস্টের 17 তারিখ 15 তারিখে আমি লন্ডনে প্রোগ্রাম শেষ করি। 16 তারিখে তিনি আনফর্চুনেটলি জুমার পরে অবস্থা শোচনীয় হয়ে গেলে ওনাকে নিয়ে যাওয়া হয়। 17 তারিখে সকালে তিনি মারা যান। তিনি কি বাংলাদেশে? বাংলাদেশে বাংলাদেশে, হ্যাঁ। ওনার শ্বাসকষ্টজনিত রোগ ছিল। আচ্ছা, আচ্ছা। জনাব গুলাম রব্বানী চৌধুরী আমনিয়া, উনি প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ না করলেও পরোক্ষভাবে মানে তিনি অলওয়েজ সাংগঠনিক ছিলেন, মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন। আপনি হয়তো জানবেন আমার ক্রমখোলা গ্রামের সৈয়দ কয়সর সাহেব, হ্যাঁ, কৌশল সাহেব। উনি, আমি কালকে রাতে কথা বলছিলাম বেলায়েত হোসেন চৌধুরীর সাথে, যিনি প্রাথমিক শিক্ষা বোর্ডের কর্মচারী বোর্ডের সভাপতি ছিলেন। তিনি বলতেছেন ওই সময় যে লিস্টগুলা হতো, মুক্তিযোদ্ধারা যে লিস্টগুলা করতেন, কয়সর চৌধুরী যে লিস্টগুলা করতেন, সাথে আমার বাবা এবং উনি থাকতেন। এটা রাজাকারদের যে লিস্ট এই হতো, list হতো, রাজাকাররা, ওইটাতে, এবং হ্যাঁ, ওদের একটা কুলোগার ছিল ওইখানে লিস্ট হতো। হ্যাঁ। আর ওই সময় একটা রাশিয়া থেকে একটা ল্যাম্প সম্ভবত ছিল, আমি আগে জানতাম না, এখন জানলাম হ্যাঁ। আর কি, যে একটা ল্যাম্প ছিল, ওইটার আলোতে দিলে ওইগুলা দেখা যেত। নামগুলা দেখা যেত। একটা সলিউশন ছিল, ওইটা দিলে ওইটা আবার ফলে হয়ে যেত, দেখা যেত না, হ্যাঁ। যেমন ধরেন ক্লিয়ার কাগজ হয়ে যেত। আর তো এই নামগুলা উনারা, আমার বাবারা পৌঁছে দিতেন। এগুলা উনারা লিখতেন, হ্যাঁ। কারা ছিল। পরে অবভিয়াসলি উনি যখন যুদ্ধে ছিলেন, উনি ওইগুলা নিয়ে যেতেন, ওই সৈয়দ কয়সর নিয়ে যেতেন। তো আমি এটা শুনে কালকে খুব গর্ববোধ করলাম যে আমার বাবা যেভাবে বলছে যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আমরা জানি তো, আমরা আওয়ামী লীগ ফ্যামিলি সবকিছু হ্যাঁ, কিন্তু সেই সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলে তো সেই সময় নিঃসন্দেহে ধরা যায় যে মুক্তিযোদ্ধার পক্ষেই ছিল। পক্ষেই ছিলেন, পক্ষেই কিন্তু ছিলেন। প্রত্যক্ষভাবে যে তিনি এটলিস্ট, আমার কথা হচ্ছে তিনি যদি একটা নাম ওইখানে দিয়ে যান, লিখে দিয়ে যান, তাহলে আমি প্রাউড Proud, হ্যাঁ। যে একটা আমার বাবা দেশের জন্য কিছু কিছু হলেও একটা করেছেন। তো আল্লাহ দোয়া করবেন, আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করে। আমরা দোয়া করি এটা। আর হ্যাঁ। আমার আর বাবার কাছ থেকে মানে বাবার কাছ থেকে শোনা, সে জনাব মুজিবুর রহমান সাহেব সম্বন্ধে সবকিছু বাবার কাছ থেকে আমার শোনা, এবং অনুপ্রাণিত মুজিবুর রহমানের জীবনী, জীবনী ইতিহাস। এবং তার ইতিহাস, এবং তিনি যে ফলোয়ার হ্যাঁ। মুজিবের, এইটা তার কাছ থেকে আমার পাওয়া। ধন্যবাদ ইপসা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই সুন্দর সুন্দর কথা আসলে আমাদেরকে আরো উৎসাহ জাগাবে, এবং বাংলাদেশ সম্বন্ধে আপনি যে এই ইয়াং তরুণ অবস্থায় এত কিছু জানেন, বা এত সংগঠনের সাথে আপনি জড়িয়ে আছেন, তাও ইউকে দেশে, লন্ডনের মতো জায়গায়, এবং প্রধানমন্ত্রীর একদম কাছের মানুষের সাথে, বা প্রধানমন্ত্রীর সাথে আপনার একটা ভালো রিলেশন আছে, ভালো সম্পর্ক আছে, নেত্রী মহোদয় তিনি আমাদেরকে স্নেহ করে। মাশাআল্লাহ, মানে মোটামুটি আমার একটা সুসম্পর্ক আছে সবার সাথে, সবার দোয়া